আজ আমরা আরপিএফ এসআই এ আসা কিছু কোশ্চেন আনসার সলভ করব, যাতে আগামী আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি এবং রেলের যত পরীক্ষা আছে, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি এবং আরপিএফ কনস্টেবলে এরকম কোশ্চেন আসতে পারে। তো সেই হিসাবে আজকে আমরা আরপিএফ এসআই এর ফার্স্ট কোশ্চেন দিয়ে সলভ করব। আরপিএফ ফার্স্ট শিফটে 2 ডিসেম্বরে ফার্স্ট শিফটে এই কোশ্চেনটা এসেছিল, তো সেটা আমরা শুরু করব। কি বলেছে ফার্স্ট অঙ্ক, দ্য প্রাইস অফ আ পেট্রোল ইনক্রিজ বাই 75%। মানে যদি পেট্রোলের দাম 75% বাড়ে, ঠিক আছে, বাই হোয়াট পার্সেন্ট শুড ইট কনজামশনস বি রিডিউস, মানে তাহলে আমাদের কনজামশন মানে ব্যবহার, কনজামশন মানে ব্যবহার করা বা খরচ, ঠিক আছে, বি রিডিউস সাচ দ্যাট দ্য এক্সপেন্ডিচার অন ইট ইনক্রিজ 33% অনলি। তাহলে এক্সপেন্ডিচার আমার 33% অনলি, এক্সপেন্ডিচার কতটা আমার বাড়বে, মানে 33% ইনক্রিজ করবে। তো আমার এই অঙ্কটা করার জন্য রুলসটা কি লাগবে, আমরা প্রথম দেখব যে যে প্রাইস আর কনজামশন আর এক্সপেন্ডিচার মধ্যে রুলস কি আছে। প্রাইস, কনজামশন আর এক্সপেন্ডিচার জন্য রুলস কি আছে। তো কি হবে, আমাকে প্রথম জানতে হবে যে প্রাইস পার্সেন্ট, এই প্রাইস, কনজামশন আর এক্সপেন্ডিচার মধ্যে সম্পর্ক কি আছে। প্রাইস গুণ কনজামশনস, এটা রুলস, কনজামশনস ইনটু ইকুয়ালস এক্সপেন্ডিচার। তো যদি আমার এখানে যদি কোনো পেট্রোলের দাম যদি বেড়ে যায়, ঠিক আছে, আগে আমাদের পেট্রোলের দাম ছিল 70 টাকা, এখন আমাদের 106 টাকা, তাহলে কি হবে, আমাদের কনজামশন তো কমাবো, ঠিক আছে, তখন আমাদের খরচটা কতটা ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে, খরচটা বলি যে 33% ইনক্রিজ করতে, ঠিক আছে। তো প্রাইস আমার 70, প্রাইস যদি আমি 100 ধরি, ঠিক আছে, তাহলে কনজামশন আমি 100 ধরলাম, 100% প্রাইসও 100%, কনজামশন 100% ধরলাম। ধরার পরে এক্সপেন্ডিচার তাহলে কি হবে, আমার গুণ হবে, এক্সপেন্ডিচার গুণ করলে কত হবে, 100, 2 শূন্য 2 শূন্য, ঠিক আছে। তো আমার প্রাইস ইনক্রিজ করব, প্রাইস আমার ইনক্রিজ করলে এবার হবে আমার 175, 75% ইনক্রিজ করছি, তাহলে 175 হয়ে গেল। আর এইটা আমি জানি না, কতটা রিডিউস করবো, মানে কতটা কমাবো, ঠিক আছে, এটা আমি তো জানি না কতটা কমাবো। তো সেক্ষেত্রে কি করব, সেটা আমি এক্স ধরে নিলাম, আর এইটা কি করব, এইটা এটা বলেছে 33% ইনক্রিজ করবে, এটা 33% ইনক্রিজ করবে, মানে 33% ইনক্রিজ করবে, মানে 33% দেখবো 10,000, 100 টাকা 133 টাকা হবে, ঠিক আছে, 100 টাকা 133 টাকা, তাহলে 10,000-এ কত হবে, 10,000 হবে কত, 133 ইন্টু 10,000 বাই 100, কাটাকুটি করলাম, তাহলে কত হলো 13300। তো এটা 13300। তাহলে আমার এক্সপেন্ডিচার এবার 33% এক্সপেন্ডিচার ইনক্রিজ করার পরে তোমার 13,300 টাকা হলো। তো আমি এক্স এর ভ্যালু পেয়ে যাব। এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে তাহলে 13,300 থেকে 175 ভাগ করব, 1300 থেকে 175 ভাগ করলে 25 দিয়ে যদি কাটাকুটি করি, 25 7, এটা 25 5 25 125, 5 25 125, 8 3 3 25 75, 75 8 3 হয়ে গেল, 75 8 3 25 50, 532। তো এটা কাটাকুটি করলাম, 7 7 49, 7 7 49, 4 থাকলো 642, 76। তাহলে এক্স ইকুয়ালস টু কত, 76%, এক্স ইকুয়াল টু 76%। আমি এখানে অপশনগুলো দিতে ভুলে গেছি, তো এটা আমার আনসার। তাহলে আমার এইবার এটা 76% আমার, তাহলে কনজামশন রিডিউস হলো। এবার যদি কত কমবে, আগে ছিল আমার 100, এবার কত কমছে, 76, 100 থেকে 76 বিয়োগ দিয়ে দেবো, 24% কমবে,
ঠিক আছে, আগে আমার 100% ছিল, কত কমছে আর কতটা কমাচ্ছি, হোয়াট পার্সেন্ট শুড ইটস কনজামশন, এটা তোমরা একটা অপশান দেখবে। ঠিক আছে, বলেছে দ্য স্মলেস্ট 1 digit নাম্বার টু বি অ্যাডেড টু দ্য 6 digit নাম্বার 910300 সো দ্যাট ইট ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 11। তো এলপি তো একটা এরকম দিয়েছে, ঠিক আছে, 11 ডিভিজিবল 11 দ্বারা হচ্ছে ভাগ করা যায়, আবার আরপিএফএসআই তো দিয়েছে, মানে এরকম ওরা একই একই মেথডে অঙ্কগুলো দিয়ে রাখে। ঠিক আছে, তো আমরা দুটো এলপি তো পেয়ে গেলাম আর আরপিএফএসআই পেয়েছি যে 11 দিয়ে ডিভিজিবল। তো এবার কি করব, আমি এলপিতে অন্যরকম ছিল, এখানে অন্যরকম। তো ফার্স্টে আমি দেখব সংখ্যাটা আমি লিখি 910300। ঠিক আছে, তো কি করব, ফার্স্টে যোগ করব, দেখি 9 আর 0 0, ফের এখানে 9 আর 0 0, তাহলে টোটাল যোগ করলে হবে 9। আর এখানে হচ্ছে 3 আর 1 4, 4 আর 0 4, তারপরে 4। ঠিক আছে, আমাকে আমাকে এইরকম মানে এইটা যখন আছে তখন দেখতে হবে যে হয় আমাকে বিয়োগ করে 0 নিয়ে আসতে হবে অথবা হচ্ছে 11 নিয়ে আসতে হবে। তো আমার এখানে কখন 0 হবে, কখন 0 হবে, আমাকে বিয়োগ করে আমাকে 0 বা 11 নিয়ে আসতে হবে। তো এটা আমার কখন 0 হবে, যখন আমি 4-এর সাথে 5 যদি আরো যোগ করে দিই, তাহলে 5 যদি যোগ করি তাহলে 9 হয়ে যাবে না, 9 হয়ে যাবে। আর এখানে অপশানও আছে 9 5, তাহলে 5-এর সাথে 4-এর সাথে 5 যোগ করলে 9 হয়ে গেল। তাহলে 9 থেকে 9 বিয়োগ করলে আমার 0 হবে, তাহলে হচ্ছে 0 আমার 11 দ্বারা ডিভিজিবল, তাহলে আমার সঠিক আনসার কোনটা হয়ে যাবে, 5। সঠিক আনসার আমার 5 হয়ে যাবে। এই অঙ্কটাতে কি বলেছে, বলেছে টু ট্রেনস অফ ইকুয়াল লেন্থ, দুটো ট্রেনের হচ্ছে সমান লেন্থ আর রানিং অন দ্য প্যারালাল লাইন্স, মানে যে দুটো ট্রেন একই লাইনে ছুটছে। ঠিক আছে, বলেছে একই লাইনে ছুটছে প্যারালাল লাইন্স ইন দ্য সেম ডিরেকশন, একই দিকে যাচ্ছে, অ্যাট স্পিড 51 km/h অ্যান্ড 42 km/h। এরকম অঙ্ক হচ্ছে এলপিতেও দিয়েছে, তবে ওটা দুটো অপোজিট সাইডে, আমি হচ্ছে এর জন্য ভিডিও বানিয়েছি, আজকে বানাচ্ছি হচ্ছে তোমার একই ডিরেকশনে যদি যায় তো সেক্ষেত্রে কী হবে। তো সেম ডিরেকশন অফ 51 কিমি পার হচ্ছে আওয়ার অ্যান্ড হচ্ছে 42 কিমি/h। দ্য ফাস্টার ট্রেন পাসেস দ্য স্লোয়ার ট্রেন ইন 16 সেকেন্ড, মানে যার গতিবেগ বেশি সেই ট্রেনটা হচ্ছে যার গতিবেগ কম তাকে ক্রস করছে 16 সেকেন্ডে। তো কি জানতে চাইছে, দ্য লেন্থ অফ ইচ ট্রেন, মানে প্রত্যেকটা ট্রেনের হচ্ছে লেন্থ কত সেটা হচ্ছে জানতে চেয়েছে। তো আমরা আগে বুঝি যে ব্যাপারটা কি হচ্ছে। দুটো ট্রেন, এই একটা লাইন আর এই একটা লাইন, দুটো প্যারালাল ট্রেন। তো একটা ট্রেন এখানে আছে আর একটা ট্রেন এখানে আছে, দুজন একই দিকে ছুটছে, কিন্তু যার গতিবেগ বেশি, এটা মানে 51 km/h গতিবেগে যাচ্ছে, এটা 42 km/h গতিবেগে যাচ্ছে, এ হচ্ছে একে যখন ক্রস করছে তখন 16 সেকেন্ড টাইম নিচ্ছে, একে যখন ক্রস করছে তখন 16 সেকেন্ড। ঠিক আছে, দুজনেরই সেম লেন্থ, এটাও এক্স এটাও এক্স, তাহলে টোটাল হচ্ছে আমার 2x। এই জায়গাটা কোনো অসুবিধা। এইবার আমি অঙ্কটা দেখি, এবার বলেছে 51 km/h আর 42 km/h। তো আগে আমি দেখব, যখন আমি বলেছিলাম যে দুটো ট্রেন যখন একই দিকে যাচ্ছে তখন আমি বলেছিলাম একই দিকে প্যারালালে যাচ্ছে তখন বলেছিলাম বিয়োগ করতে, আর দুটো ট্রেন যখন একই দিকে মানে অপোজিট দিক থেকে আসবে তখন বলেছিলাম যোগ করতে। তো এক্ষেত্রে আমি কি করব, বিয়োগ করব। কি করব, 51 km/h 42 km/h হচ্ছে বিয়োগ করব। তো বিয়োগ করলে কত হবে, 51 কিমি/h থেকে 42 কিমি/h বিয়োগ করব 9 কিমি/h। এইবারে 9 কিমি/hটা আমি যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, কারণ যেহেতু আমার 16 সেকেন্ড আছে, তো আমি মিটার পার সেকেন্ডে যদি নিয়ে যাই তখন কি করব, আমি 9 কিমি/hকে আমি হচ্ছে 5/18 দিয়ে গুণ করব, 5/18 দিয়ে গুণ করব। তাহলে কি হবে আমার, সরি এটা মিটার পার তাহলে সেকেন্ড হয়ে যাবে, তাহলে 9কে দিয়ে যদি কাটে 2, তাহলে হচ্ছে 5/18
2 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে আমার 5/2 মিটার। তাহলে 16 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে যাবে 5/2 মিটার। তাহলে 16 সেকেন্ডে যাবে 5/2 ইন্টু হচ্ছে 16 8, তাহলে হবে 40 মিটার। তাহলে 16 সেকেন্ডে কত যাবে? 40 মিটার। এইবারে ব্যাপারটা হচ্ছে তোমার এইখানে যদি অনেকে বুঝতে না পারে 9 কিমি পার আওয়ারটা হচ্ছে যখন মিটার পার সেকেন্ডে গেলাম তখন 5/18 দিয়ে, আর যখন হচ্ছে মিটার পার সেকেন্ড থেকে আমি যখন কিলোমিটার পার আওয়ারে যাবো তখন এটা আমি গুণ করে দেবো 18/5। যখন আমি হচ্ছে 9 কিমি পার আওয়ার আছে এটাকে আমি মিটার পার সেকেন্ড নিয়ে যাবো 5/18 দিয়ে গুণ করবো, আর যখন আমি হচ্ছে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটারে নিয়ে যাবো তখন হচ্ছে 18/5 দিয়ে গুণ করে দেবো। এটার জন্য হচ্ছে 18/5 দিয়ে। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমায় কমেন্ট করে জানাবে। আচ্ছা, আমার এই যে 40 মিটার বেরোলো, 40 মিটারটা বেরোলো, এই যে 40 মিটার যখন একটা ট্রেন ক্রস করছে, এই ট্রেনটা যখন এই ট্রেনটাকে ক্রস করছে তখন তো 40, তখন তো এরো লেন্থ আছে প্লাস এরো লেন্থ আছে, দুজনের তো লেন্থ আছে, দুজনের লেন্থটা মিলিয়ে হচ্ছে 40 মিটার। তাহলে একজনে জানতে হয়েছে, তাহলে একজনে জানতে হলে কী করবো? 40কে দিয়ে আমি 2 ভাগ করে দেবো, তাহলে হবে 20 মিটার। ঠিক আছে, তাহলে আমার হবে 20 মিটার। গুড, পারফেক্ট আছে একদম। তো এখানে 9 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি দেখাই, মানে 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 3600 সেকেন্ডে যাচ্ছে 9 কিমি, মানে হচ্ছে 9000 মিটার। 1 কিমি সমান 1000 মিটার, তো 9 কিমি সমান 9000 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? তাহলে 9000 9 দিয়ে কাটলাম 9/90, 4 9 36, ফের 9 দিয়ে কাটলাম 9, এই সরি 2 4কে দিয়ে 2 কাটলাম 2, এটা হচ্ছে 5। তাহলে 5/2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো আমি এটা ডিরেক্টলি করে দিলাম যে 5/18। 9 কিমি পার আওয়ার থেকে যখন হচ্ছে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব তখন 5/18, আর যখন মিটার পার সেকেন্ড থেকে আমি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাব তখন 18/5 দিয়ে গুণ করে দেবো। বলেছে Ketan sold 171 chairs and had a gain equal to the selling price of হচ্ছে 95 chairs. কেতন 171টা চেয়ার বিক্রি করছে এবং সে একই প্রফিট পাচ্ছে, যেটাতে হচ্ছে 95টা চেয়ার বিক্রি করার পর যে প্রফিটটা পাচ্ছে 171টা চেয়ার করার পর সেম প্রফিটই পাচ্ছে। তো হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ? তো অঙ্কটা কীভাবে করবো? আমরা করবো যেটা হচ্ছে কেতন হচ্ছে 171টা চেয়ার বিক্রি করছে এবং হ্যাড আ গেইন ইকুয়াল টু হচ্ছে সেলিং প্রাইস অফ 95 চেয়ার, এবং সে 95টা চেয়ার বিক্রি করে যা পাচ্ছে একই রকমই প্রফিট পাচ্ছে। ঠিক আছে, তো আমাকে আগে দেখতে হবে 95টা চেয়ার হ্যাড আ গেইন ইকুয়াল টু হচ্ছে সেলিং প্রাইস অফ 95 চেয়ার। তাহলে আমার হচ্ছে এসপি হচ্ছে এখানে আমার সেলিং প্রাইস, এসপি হচ্ছে 95 চেয়ার, তো আমি এখানে এসপি লিখি সেলিং প্রাইস। সেলিং প্রাইস হচ্ছে 95, সেলিং প্রাইস হচ্ছে আমার 95 এসপি লিখে দিলাম। হ্যাঁ, সেলিং প্রাইস। এবার আমার 171টাও তো চেয়ার আছে, 171টা চেয়ার আছে, 171টা চেয়ারের সমান সেলিং প্রাইস। তো এখানে আমি 171 ইকুয়ালস টু বলছে সেলিং প্রাইস। ঠিক আছে, তো এইবার কি হচ্ছে বলছে যে আচ্ছা তাহলে কেতন 171টা চেয়ার বিক্রি করবে, মানে হচ্ছে তার কাছে 171টা চেয়ার আছে, মানে সে 171টা চেয়ার কিনেছিল, তারপর তো কি সে 171টা চেয়ার বিক্রি করবে। তার মানে আমি এখানে কস্ট প্রাইস
মানে 171টা হচ্ছে যদি সেলিং প্রাইস হয়, তাহলে 171টাও তো কস্ট প্রাইস হবে। 171 যদি কস্ট প্রাইস করি, ঠিক আছে, তাহলে আমার সিপি কত হলো? কস্ট প্রাইস 171টা চেয়ারই তো সে কিনছে, কস্ট প্রাইস 171, 171 সিপি, 171 সিপি। তো এবার কি হবে, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস যদি বিয়োগ দিই, তাহলে আমার কি হবে? প্রফিট পাবো। 171টা যদি সেলিং প্রাইস হয়, 171টা সেলিং প্রাইস করবো, মানে বিক্রি করবো, 171টা চেয়ার বিক্রি করবো, আর 171টা চেয়ার হচ্ছে আমি কিনেছি। তো সে আমি কি পাবো? প্রফিট পাবো, মানে প্রফিট পাবো। তো তাহলে দেখি, তাহলে আমার 171 আমার সেলিং প্রাইস এসপি থেকে যদি আমি 171 সিপি যদি আমি বাদ দিই, তাহলে কি হবে? বলেছে অ্যান্ড এ গেন ইকুয়াল টু দ্য হচ্ছে সেলিং প্রাইস, ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস 95টা চেয়ার, 95টা চেয়ার হচ্ছে সেলিং প্রাইস পাবো। তাহলে 95 আমার এসপি। তো এখানে যদি আমি করি, এসপি গুলোকে একদিকে নিয়ে আসি, 171 এসপি মাইনাস 95 এসপি মানে সেলিং প্রাইস ইকুয়ালস টু 171 সিপি। তো আমি দেখেই বুঝতে পারছি, এটা আমি 19 দিয়ে কেটে দিলে তাহলে হচ্ছে 9 এসপি, 9 এসপি বিয়োগ হচ্ছে 5 এসপি, এটা হচ্ছে 9 সিপি হয়ে গেল। তাহলে 4 এসপি হয়ে গেল, 9 সিপি। তাহলে সেলিং প্রাইস আমার সেলিং কস্ট প্রাইস আর সেলিং প্রাইস আমার ডিফারেন্স কি হচ্ছে দেখো। তাহলে সিপি বাই এসপি কি হবে? সিপি বাই এসপি হচ্ছে 9 বিয়োগ 4, ঠিক আছে। তাহলে 4টে দিতে কত লাভ হচ্ছে? 5 টাকা, 5 লাভ হচ্ছে না, প্লাস 5। তাহলে আমি হচ্ছে 5/4 করতে পারি ইন্টু 100, তো 4 25, তাহলে হচ্ছে 100, 125% সে প্রফিট করছে। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস দেখাচ্ছি আমি, আর একটা প্রসেস দেখাবো, যেটা হচ্ছে বলেছে 171টা চেয়ার সে বিক্রি করছে, তার মানে 171টা চেয়ার হচ্ছে তার হচ্ছে সেলিং প্রাইস, 171টা চেয়ার সেল করবে, আর 95টা, তাহলে বাকি আর কতগুলো চেয়ার আছে? 76টা চেয়ারে 171টা তো টাকার টোটাল চেয়ার ছিল, কিনেছিল, মানে সেই 171টা চেয়ার বিক্রি করবে। আর এবং হচ্ছে তার ইকুয়ালস টু হচ্ছে 95টা চেয়ার, 95টা চেয়ারও সে বিক্রি করছে। তাহলে বাকি আছে কত? 76 চেয়ার। তাহলে 95, 76-এর মধ্যে 95/76 ইন্টু 100, এটা 4, এটা 5, 4 কেজি কাটলাম 25, তাহলে 125% সে হচ্ছে প্রফিট করবে, 125% সে প্রফিট করবে। যারা রেলের পরীক্ষার জন্য খাটছো, এই ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে, তোমাদেরই উপকৃত হবে, কারণ এগুলো হচ্ছে রেলের এসেছে, তো এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। এক করব, বলেছে দ্য ডায়ামিটার অফ দ্য বেস অফ সলিড কোন ইজ 24 সেন্টিমিটার অ্যান্ড ইটস হাইট ইজ 21 সেন্টিমিটার। মানে একটা হচ্ছে কোণের, তার হচ্ছে মানে ব্যাস হচ্ছে, ডায়ামিটার মানে ব্যাস বলে দিয়েছে 24 সেন্টিমিটার, এবং হাইট, কোণের হাইট হচ্ছে 21 সেন্টিমিটার। ইট ইজ কাট ইন্টু 3 পার্টস বাই 2 কাটস আর প্যারালাল টু ইটস বেস। মানে 3টে পার্টে ওই কোণটাকে কাটা হয়েছে, এবং 2 কাটস আর প্যারালাল ইটস বেস, নিচের সাথে তার দুটো প্যারালাল হয়ে আছে। দ্য কাটস আর অ্যাট দ্য হাইট অফ 7 সেন্টিমিটার অ্যান্ড 14 সেন্টিমিটার। একটা হাইট বলে দিয়েছে, দ্য কাটস আর হাইট 7 সেন্টিমিটার অ্যান্ড 14 সেন্টিমিটার ফ্রম দ্য বেস রেসপেক্টিভলি। ফাইন্ড দ্য কার্ভ সারফেস এরিয়া। আমার সারফেস এরিয়ার কার্ভটা জানতে চাইছে। তো আমি কি করব? প্রথমে আমাকে আগে ড্রয়িংটা বুঝে নিতে হবে, আমার শঙ্কুটা কেমন। শঙ্কুটা হচ্ছে এটা হচ্ছে শঙ্কু, বিয়ের টোপরের মতো, ঠিক আছে। তো ডায়ামিটার বলেছে 24 সেন্টিমিটার, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, এই পুরো ব্যাসটা বলে দিয়েছে 24,
তাহলে ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধ হচ্ছে তো আমরা 24/2, আর ইকুয়ালস টু 24/2। তাহলে এটা 24/2 করলে কত হবে? 12। এটা হচ্ছে 12 সেন্টিমিটার। আর আমার 12 হয়ে গেল। তো এইবার হাইটটা বলেছে তিনটে ভাবে কাটছে, ঠিক আছে? তিনটে, কিন্তু হাইটটা হচ্ছে আমার 21 সেন্টিমিটার, পুরোটাই আমার 21 সেন্টিমিটার। এইখানটা এই পুরোটা হচ্ছে 21। তো কীভাবে কাটছে? তো শঙ্কুটা গেছে তিনটে ভাগে কাটছে। এটা হচ্ছে ব্যাসার্ধ হয়ে গেল। তো এখানে একটা কাটবে, এখানে একটা কাটবে, ঠিক আছে? তো এই পুরোটা হাইটটা আমার 21 সেন্টিমিটার বলে দিয়েছে। হাইট হচ্ছে আমার 21 সেন্টিমিটার। আমাকে জানতে চেয়েছে কি? আমার জানতে চেয়েছে এই টপ পোর্শনটা। এই যে আমাকে জানতে চেয়েছে এই পোর্শনটার হচ্ছে আমাকে এরিয়া জানতে চেয়েছে, এই পোর্শনটা। তো কি করব? এইটা যদি আমার 12 সেমি হয়, আর এইটাকে বলে দিয়েছে এটা যদি 12 সেমি হয়, এটা প্রত্যেকটা হচ্ছে 7 সেমি করে ইকুয়াল করছি। এটা পুরোটা 21 সেন্টিমিটার, এটা পুরোটা 21 সেন্টিমিটার, এটা আমার কত হবে? 14 সেন্টিমিটার। এইটা হচ্ছে আমার 7, ঠিক আছে? তো এইটা আমার কত হবে? এটা যদি 12 হয়, তা দেখো 1:2:3 কাটছে। 7, 14, আর এই পুরোটা হচ্ছে 21, পুরোটাতে 21, 7, 14, 21। তাহলে এটাও সেম করে কাটবে। এটা হচ্ছে তার মানে 1:2:3 কাটবে। মানে একমাত্র যদি 4 হয়, 4-এর 1:2:3, 1:2:3, 4-এর ডবল 8, 4-এর 3 গুণ 12। এরকম অসুবিধা? তো এইখানটা আমার এবার আমি এই জায়গাটা দেখি। তো এইটা যদি আমার 7 সেন্টিমিটার হয়, এই হাইট আমার 7 সেন্টিমিটার হলো, আর বেস হচ্ছে আমার 4 সেন্টিমিটার। তাহলে এটা মানে এল। এটা আমার অতিভুজের সূত্র। অতিভুজের সূত্র কি হবে? 7 স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, যেটা আমাকে এল হিসেবে অতি স্কোয়ার লিখে দিলাম, অতিভুজ স্কোয়ার, যেটা আমি হচ্ছে এল হিসাবে লিখলাম। তো কত হবে? 7 7 49, 49 যোগ 4 4 16, তাহলে কত হবে? 65 √65। তাহলে আমার এল বেরিয়ে গেল √65। এইবার জানতে চাইছে যে আমার সারফেস এরিয়া। এবার সারফেস এরিয়া বার করার নিয়ম হচ্ছে, অতিভুজের সারফেসের বার করার পাই আর এল। এল আমি জানি √65, পাই মানে জানি 22/7, আর মানে হচ্ছে আমার কত? 4, আর এল মানে হচ্ছে √65। তো আমি এখানে দেখতেই পাচ্ছি √65 একটাই অপশনে আছে, তো সেটাই হবে। আমি এটা পুরোটাই ক্যালকুলেশন করব। তো 22/7 আমাকে বলে দিয়েছে 3.14 ইন্টু 4 ইন্টু হচ্ছে √65। তো 4কে দিয়ে 3.14 গুণ করলে হচ্ছে হবে যেটা 12.56 √65, ঠিক আছে? তাহলে আমার আনসার কি হবে? 12.56 √65। এটা হচ্ছে আমার আনসার। আর বিশেষ একটা সব থেকে সহজ অঙ্ক আমার দেখলাম, যত কোশ্চেন এসছে তার মধ্যে একটা অঙ্ক, একটা যোগ দিয়েছে 1/7 প্লাস 2/7 প্লাস 5/14 প্লাস 4/7 -3। তো কি করব? তো ফার্স্টে হচ্ছে আমি এই যে 7 7 14 আর 7 এদের লসাগু হচ্ছে আমার 14 হয়ে যাবে, লসাগু হচ্ছে 14। তো 7কে দিয়ে আমি 14 ভাগ করব, 2 হবে, 2কে দিয়ে 1 গুণ করব 2, প্লাস 7কে দিয়ে 14 ভাগ করলে 2 হবে, 2কে দিয়ে 2 গুণ করব 4, প্লাস 14কে দিয়ে 1 ভাগ করব সেই 5, প্লাস 7কে দিয়ে ফের 14 ভাগ করব 2, 4 2 8 -3। তো হবে যেটা হচ্ছে 14, 4 2 6, 6 5 11 8 19, 19 -3। তো কি হবে এবারে? তো এখান থেকে আমি করে দিতে পারি, এটা 14 হলো 19 বিয়োগ মাইনাস আছে তাই বিয়োগ, তো 3কে দিয়ে 14 গুণ করে দেবো 42। তাহলে কত হবে?
42 থেকে 19 বাদ দেবো, 12 আর 9 হাতে 1, 2, 1, 1, 2, 21/14, 21/14, 3 14 42, একটু ভুল হয়েছে, 42 থেকে 12 আর 9 বিয়োগ করলে 3 হবে, তো ওই জায়গাটা 3 হবে, এটা 3 হবে, তো 23 এখানে 19 থেকে 19 চিহ্ন হচ্ছে প্লাস আর 42 চিহ্ন হচ্ছে মাইনাস, তো এখানে বড় চিহ্নটাই নেব আমরা, তো -23/14, এটা আমার হচ্ছে আনসার, -23/14, এটা হচ্ছে আনসার। তারপরে কি বলেছে অঙ্কেতে, 35/5, 35/5 করলে আমার সঙ্গে সঙ্গে 7 হবে, করে দিই, গুণ 12 কে দিয়ে 6 ভাগ করলে 2, সেকেন্ড ব্র্যাকেট 2, প্লাস 25, এখানে ভাগ আছে, এখানে ভাগ আছে 2, এখানে হচ্ছে 9 থেকে 7 বিয়োগ করলে 2, তাহলে 2 দিয়ে কেটে গেল, তাহলে আমার 25 রয়ে গেল, 25 দিয়ে হচ্ছে 27, 7 গুণ 27, 27, তো আমার একটা গুণ করলে বুঝতে পারো 7 7 49, মানে কার শেষে 9 আছে, এখানে একমাত্র 189 শেষেই 9 আছে, তো আনসার হচ্ছে আমার 189। কি বলেছে, বলেছে ললিতস এভারেজ আর্নিং পার মান্থ ইন দ্য ফার্স্ট 3 months অফ দ্য ইয়ার ওয়াজ 22,272 টাকা। প্রথম 3 মাসের ললিতের যে আর্নিং তার এভারেজ হচ্ছে বলে দিয়েছে 22,272 টাকা। ইন এপ্রিল হিজ আর্নিং ওয়াজ 75% মোর দ্যান দ্য এভারেজ আর্নিং ইন দ্য ফার্স্ট 3 মান্থ। প্রথম 3 মাসের, এপ্রিল মাসের আর্নিং মানে যা উপার্জন করছে প্রথম 3 মাসের যে গড়টা হয়েছে তার হচ্ছে 75% বেশি, ঠিক আছে। ইফ হিজ এভারেজ আর্নিং পার মান্থ ফর দ্য হোল ইয়ার ইজ 84,460, মানে হচ্ছে 84,460 টাকা, যদি পুরো তার সারা বছরে যদি তার মানে 12 মাসের এভারেজ আর্নিং হোল ইয়ার্স 84,416, ঠিক আছে, মানে পুরো সারা বছর মানে 12 মাসের তার হচ্ছে গড় আয় হচ্ছে 84,460, দেন হোয়াট উইল বি দ্য ললিতস এভারেজ আর্নিং ইন পার মান্থ মে থেকে ডিসেম্বর, মানে হচ্ছে মে থেকে ডিসেম্বর হচ্ছে ললিতের হচ্ছে এভারেজ আর্নিং কত। প্রথমে কি বলেছে, ললিতের 22,272 টাকা হচ্ছে করে ইনকাম প্রথম 3 মাসের গড়ে, এটা ঠিক আছে। তাহলে আমার প্রথম 3 মাসের টোটাল ইনকামটাকে বার করব। প্রথম 3 মাসের টোটাল ইনকাম হবে আমার তাহলে কত, ফার্স্ট 3 মান্থসের ইনকাম কত হবে, 22,272, 22,272 ইন্টু 3, ইন্টু হচ্ছে 3, তাহলে আমার প্রথম 3 মাসের টোটাল 3 দুগুণ 6, 3 7 21 1 2, 3 দুগুণ 6 2 8 66, এটা হচ্ছে টোটাল ইনকাম ফার্স্ট 3 মান্থ, টোটাল ইনকাম ফার্স্ট 3 মান্থ, ঠিক আছে, ফার্স্ট 3 মান্থসের ইনকাম। তারপরে কি বলেছে, এবার বলেছে 75% মোর দেন, 75% বলেছে, এপ্রিল মাসের ইনকামটা বলেছে 75% বেশি, তো 75% বেশি দেখব, তো 2272 ইন্টু 75 মানে হচ্ছে 3/4, 4কে দিয়ে কাটলাম, 4 বাজে 20, 75/100, তো এটা 25 দিয়ে কাটলে 3/4 হয়ে যায়, 25 দিয়ে কাটলে 3/4, তো আমি একেবারে 3/4 করে দিলাম, 4 বাজে 20, ফের 4 5 ফের 4 বাজে 20, 4 6 24, 4 32, এবার 3 দিয়ে গুণ করবো, 3 8 24, 4 2, 2, 3 18 2, 3 24 4 2, 3 18 2, 20 7 2, 3 15 2, 17 7 1, 15 1 16, ঠিক আছে। তো এত টাকাটা আমার বেশি হবে, তাহলে এপ্রিল মাসে ইনকামটা কত হবে, এর সাথে আমি 22,272 টাকা আমি যোগ করে দেবো, 4 2 6 7 9, 6 2 8 2 1 3, এইটা হচ্ছে আমার 4 মাসের বেরিয়ে গেল। তাহলে 4 মাসের কত বেরোলো আমার, 3 8 9 7 6,
6 6 12 হতে 1, 7 1 8 1 9, 8 8 9 17, 8 9 17 7 হতে 1, এটা 14 15 5 হতে 1, এত টাকা। এটা হচ্ছে 4 মাস, টোটাল 4 মাসের ইনকাম, টোটাল 4 মান্থস। এইবার আমি বলবো, এবার বলেছে ইফ ইস এভারেজ আর্নিং পার মান্থ ফর দ্য হোল ইয়ার, পুরো বছরে তার ইনকাম কত হচ্ছে, পুরো বছরে তার ইনকাম বলে দিয়েছে 84,460। তো পুরো বছরে আমি দেখবো, তো 84,460, তাই তো, ইন্টু 12 মাস, 12 নাম তো 12 0 0 হাতে 1, 6 72 2 হাতে 7, 4 48 7, 55 হাতে 5, 4 48 5, 53 3 হাতে 5, 8 96 5, 101। এইটা হচ্ছে আমার পুরো বছরের ইনকাম, এটা হচ্ছে আমার পুরো বছরের ইনকাম। তো এটা থেকে হচ্ছে আমি টোটাল ইয়ার, এটা থেকে আমি এটা বিয়োগ দেবো, 2 9 7 5 0 1। কেন বিয়োগ দেবো? কারণ আমার বাকি আছে, তো তোমার আমার বাকি তো এইটা বিয়োগ দিলে তো আমার বাকি 5 মাসের তো আয়টা বেরিয়ে যাবে, ওটা বিয়োগ দিলে আমার যে 8 মাস, সরি মে থেকে ডিসেম্বর মাসে আয়টা বেরিয়ে যাবে, টোটাল আয়টা। তো বিয়োগ দিলে হচ্ছে আমার হবে তাহলে 8 মাসের আয়, 8 মাসের টোটাল ইনকামটা বার হয়ে যাবে। 10 8 হাতে 1, 9 10 12 হাতে 1, 8 15 7 হাতে 1, 6 3 6 13 6 7 হাতে 1 0 9। এইটা হচ্ছে আমার টোটাল 8 মাসের ইনকাম। তো 8 মাসের টোটাল ইনকাম আমি পেয়ে গেলাম। 8 মাসের টোটাল ইনকাম হচ্ছে 9,07,728 টাকা, 9,07,7, এটা হচ্ছে 8 মাসের ইনকাম টোটাল। এবার আমার হচ্ছে এবারে যে আমাকে এবারে জানতে এসেছে, তো আমি কি করবো, 8 দিয়ে ভাগ করে দেবো, 0 7 7 2, 8 কে 8 1 0, ফের 8 কে 8, সবগুলোই 11 আছে, 2 7 3 8 24, 3 2 4 32, লাস্টে 1 পুরো 8 কে 8, 8 কে 8, তো 3 4 এখানে একটু ভুল হয়েছে, একটা 7 আমি নিতে ভুলে গেছি, 3 8 24, 3 হয়ে গেল, আর এখানে একটা 7 আছে, 7 নাম্বার, 4 32 5 4 32, 4 32, 4 32, 3 2, এখানে 5 5 ফের 2, 5 2 হচ্ছে 6 48, 48, তো 4 ফের 4 8 থাকবে লাস্টে, তো 6 48, তাহলে হচ্ছে আনসার হবে 34766, 34766। রাহুল কভার্স 734 কিমি ইন আ বোট ইন 30 আওয়ার্স। রাহুল 734 কিমি যাচ্ছে 30 ঘন্টায়, এগেনস্ট দ্য স্ট্রিম মানে হচ্ছে স্রোতের বিপরীতে, অ্যান্ড হি টেক্স 12 আওয়ার্স উইথ দ্য স্ট্রিম, আর এবং হচ্ছে 12 ঘন্টা টাইম নিচ্ছে সে হচ্ছে স্রোতের অনুকূলে। দেন দ্য ফাইন্ড আউট হচ্ছে স্ট্রিম, তাহলে হচ্ছে স্ট্রিমের গতিবেগ কত। তো কী করবো আমরা, ফার্স্টে আমরা দেখবো, ফার্স্টে আমরা স্ট্রিম নৌকার গতিবেগটা একটা ধরে নিই। নৌকার গতিবেগ হচ্ছে ধরি ভি, নৌকা হচ্ছে আমি যদি ভি ধরি, মানে হচ্ছে নৌকা যদি আমি ভি ধরি, আর স্ট্রিমের গতিবেগ আমরা ইউ ধরবো, ঠিক আছে। নৌকার গতিবেগ আমি হচ্ছে ভি ধরবো, আর স্ট্রিমের গতি হচ্ছে ইউ ধরবো। তো নৌকার গতি হচ্ছে আমার ভি,
নৌকার গতি ভি ধরলাম, আর স্রোতের গতি ইউ ধরলাম, ইউ ধরলাম, ঠিক আছে। তো এইবারে যখন হচ্ছে আমার প্রতিকূলে যাচ্ছে, প্রতিকূল বলতে নৌকা আমার এদিকে যাবে আর স্রোতের বেগ হচ্ছে আমার এদিকে, নৌকা যাচ্ছে এদিকে আর স্রোতের বেগ এদিকে, তখন হচ্ছে প্রতিকূল। প্রতিকূল কি হয়, তাহলে হচ্ছে স্রোতের বেগ আমি ইউ ধরেছি আর নৌকার বেগ ভি ধরেছি, তাহলে স্রোতের বেগ তাহলে কি হবে ভি মাইনাস ইউ। আর অনুকূলে হলে কি হবে, অনুকূলে হবে নৌকা এদিকে গেল আর স্রোত এদিকে, স্রোতের গতিবেগ এদিকে, তাহলে ভি প্লাস ইউ, ঠিক আছে। তো আমি কি করব, আমি আগে 734 কিমি যাচ্ছে 30 ঘন্টায়, তো 1 কিমি যাবে কত, 734 ভাগ 30। এটা কিসে যাচ্ছে আমার, স্রোতের এগেইনস্ট স্ট্রিম, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, তার মানে ভি মাইনাস ইউ। আর অনুকূলে যাবে হচ্ছে 12 ঘন্টায়, 734 কিমি যাচ্ছে 12 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে কত ঘন্টায়, 734 কিমি যাচ্ছে 12 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে 34 কিমি যাবে 12 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে, সরি 12 ঘন্টায় যাচ্ছে 734 কিমি, 12 ঘন্টায় যাচ্ছে 734 কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে 734/12, তাই আমি ডিরেক্টলি এখানে করে দিচ্ছি 734/12, এটা কি হচ্ছে প্রতিকূলে, তাহলে ভি প্লাস ইউ হয়ে গেল। তো এটা আমি বিয়োগ করলে হবে যেটা 734 12 60, তো আমি বিয়োগ করে দেখব, তাই যোগ করে দেখব, তো ইউ ইউ কেটে গেল, তাহলে 2v রয়ে গেল, 2v ইকুয়ালস টু 734 30 যোগ হচ্ছে 734 12, করলে হবে 60 লসাগু যদি হয় 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 7 দুগুণ 14, 1468, আর এখানে হবে তোমার 5 4 5 2 2 4 5 2 হচ্ছে, আর কি হবে 2 3 5 15 2 17 7 1 36। এবার এটা যোগ করব, আমি এখান থেকে ভি এর মান পাবো, ঠিক আছে। আমার তো ভি লাগবে না, আমার তো ইউর মান জানতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ভি এর মান পেয়ে যাবো, ভি এর মান আমার কোনো কাজে দেবে না, তো আমি ডিরেক্ট ইউর মানটাই বার করি, ঠিক আছে। ইউর মানটা বার করতে গেলে কি করব আমি, তো আমি এটা ভাগ করে দিই, তাহলে আমার সুবিধা হবে, দেখি অনেকগুলো সব দশমিক আছে। তো 734কে যদি আমি ভাগ করি 30, 730 ভাগ 734 যদি করি, তো 30 দুগুণ 60, 60, 3 1 4, 4 দিয়ে যদি করি 120, 4 1 পয়েন্ট দিয়ে দিই, ফের 0, ফের 4 দিয়ে করলাম 120, ফের 2 0 পয়েন্ট 0, 318, 18 180, ফের 2, মানে 2.4 এরকম হয়ে যায়। আর 734কে যদি 12 যদি ভাগ করি, 34 ভাগ 12, 6 বারং 72, 1 4 6 12, 2 পয়েন্ট দিয়ে ফের 0, 12কে 12, 8 ফের পয়েন্ট দিয়ে 0, তাহলে 6 বারং 72, 72, ফের 8, মানে 61.66। তাহলে আমি ভি প্লাস ইউ, ভি মাইনাস ইউ একটা হয়ে গেল, তাহলে আমি এটা কী করবো, তো এখানে আমি 61.66 লিখে দিতে পারি, আর এখানটা আমি লিখতে পারি 24.466। তো আমার এটা হচ্ছে ভি মাইনাস ইউ, তো ভি মাইনাস করে দিলে আমার ভি এর আনসার বেরিয়ে যাবে।
তো ভি প্লাস ইউ 61.166 আর ভি মাইনাস ইউ হচ্ছে ভি মাইনাস ইউ হচ্ছে ভি মাইনাস ইউ 24.466। তো মাইনাস প্লাস মাইনাস ভিবি কেটে গেল, তাহলে 2 ইউ রইল ইকুয়ালস টু হচ্ছে 640 640 11 4 7 হাতে 1 4 1 5 11 5 6, তাহলে 36.70। তাহলে ইউ যদি কাটি আমি, এখানে 18 দুগুণ 36, এখানে হচ্ছে 35 দুগুণ 70, তাহলে আনসার হচ্ছে 18.35 আনসার 18.35। স্রোতের অনুকূলে আর প্রতিকূলটা হচ্ছে মেন ব্যাপার। স্রোত নৌকার গতি আমি ভি ধরেছি, স্রোতের গতি আমি ইউ ধরেছি। প্রতিকূলে যখন যাবে মানে হচ্ছে স্রোত একদিকে যাবে আর নৌকা অন্যদিকে যাবে, মানে বিপরীত দিকে যাচ্ছে। আর অনুকূলে স্রোত একদিকে যাবে, স্রোতের গতি একদিকে আর নৌকার গতি একই দিকে, তখন হচ্ছে ভি প্লাস ইউ। আর এখানে ভি মাইনাস ইউ, তো ভি মাইনাস ইউ থেকে হচ্ছে মানে 1 কিলোমিটার 1 ঘন্টা হচ্ছে 730 ঘন্টায় যাচ্ছে হচ্ছে 734 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে কত? তো 734/30, সেখান থেকে 24.466 বেরিয়েছে। আর তোমার 12 ঘন্টায় যাচ্ছে হচ্ছে 12 ঘন্টায় 734 কিলোমিটার যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় যাবে 734/12, সেখান থেকে 61.66 বেরিয়েছে। আমি দুজনের এখানে হচ্ছে কাটাকুটি করে ইউর মানটা পেয়ে গেছি। ইউর মান হচ্ছে তাহলে 18.3 কিমি পার আওয়ার। এই অঙ্কটা একটু অন্য টাইপের, এটা হচ্ছে অনেকে বুঝতে মানে দেখেই মনে হবে কঠিন, কিন্তু অ্যাকচুয়ালি কঠিন নয়, খুবই সহজ অঙ্ক, শুধু দেখতেই কঠিন। বলেছে 40⁻0.11 ইকুয়ালস টু এক্স, এক্স এর মান বলে দিয়েছে এটা, আর ওয়াই এর মান বলে দিয়েছে 40⁻0.1। তো এখানে x⁻z আছে আর y স্কোয়ার আছে। তো আমি কি করব, x এর মানটা আমার যেটা বলে দিয়েছে সেটা আমি লিখবো। x এর মান হচ্ছে 40⁻0.11, z আছে তো হোল, আমি এটা z করে দিলাম। আর y স্কোয়ার আছে, তো y এর জায়গায় আছে 40⁻0.1 তার হোল স্কোয়ার। তো এটা আমি করে দিলাম হোল স্কোয়ার, যেহেতু 2 আছে তো সেক্ষেত্রে আমি হোল স্কোয়ার করে দিলাম। তো আমি এর সাথে এইটা যখন আমরা লিখি 2⁻2 কিউব, তখন 2 কিউব, তখন আমি কি করি, গুণ করে দিই, ঠিক আছে, এটা গুণই হবে অ্যাকচুয়ালি। তো আমি হচ্ছে তো 40⁻0.11 ইন্টু জেড, আর এখানটা 40⁻0.1 সাথে 2 গুণ করলে 0.2 হয়ে গেল। তো এখানটায় 40 আছে, এটা 40 আছে, মানে দুটো সমান, তো আমি দুটো তুলে দিলাম। তাহলে আমার কি পড়ে থাকলো, যে এটা কখন তুলতে পারি, যখন দুটো সমান। তাহলে 0.11 জেড ইকুয়ালস টু 0.2। তো আমার জেড এর ভ্যালু জানতে চেয়েছে, জেড ইজ ইকুয়ালস ক্লোজ টু, তো জেড এর ভ্যালু জানতে চেয়েছে, তো জেড ইকুয়ালস টু, এটা গুণ হিসাবে আছে তো ওপারে নিয়ে যাবো, ভাগ হয়ে যাবে 0.2/0.11। এটা হচ্ছে কাটাকুটি করলে হবে, যেটা হবে 20/11। এখানে হচ্ছে দশমিকের জন্য 100 দিয়ে উপরে গুণ করব, আর এখানে 10 করে দেবো, তো 0 0 কেটে গেল, 10কে দিয়ে 2 গুণ করলে 20 আর 11। তাহলে এইটা আমি ভাগ করব, 20কে দিয়ে 11কে দিয়ে 20 ভাগ করলে কত হবে, 11কে 11, 9 পয়েন্ট দিয়ে 0, 8 11 88, ফের 2 পয়েন্ট দিয়ে ফের 0, 11কে 11, তারপর হচ্ছে ফের 9, ফের 10 0, 8 11 88। তো আমি এর কাছাকাছি সংখ্যা একমাত্র কি আসছে, 1.82, এটা হচ্ছে আমার আনসার।